আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের কথা সার্বক্ষণিক শোনার জন্য। এবং যখন যেভাবে সুযোগ পান আমাদের কথাগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে সহযোগিতা করেন, তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। ব্যানার এবং হেডলাইন যা দেখছেন তা আজকে সারাদিনই দেখছেন। আজকে সারা দিনের একটা গরম খবর বা ট্রলিং নিউজ বা ফেসবুক ফিডের সবচেয়ে ভাইরাল নিউজ সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার তো হচ্ছেই না, বরঞ্চ এটা আইনে পরিণত হচ্ছে। তবে এর ভিতরে অনেকে ভুল আছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না, আসলে আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, মানে আওয়ামী লীগ রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না, সেইটা নিষেধাজ্ঞার আড়ালে আসছে। এখন থেকে আরও হয়তো আইনগতভাবে আরও কঠোর হবে, যে কেউ মিছিল মিটিং ওই যে একটা পোস্টার একটা খাম্বায় লাগাইয়া 10 মিনিটের যেই ভিডিও করেন, পোস্টার কিন্তু লাগছে একটা 10 মিনিটের ভিডিও, বিশাল কর্মযোগ্য করে ফেলেছেন। অফিসের সামনে যে তালা না খুইলা অফিসের সামনের ওই যে যারা দুইজনের জয় বাংলা বলে আবার পালাইয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবার আপনাদের পেদানি দেওয়া হবে, কঠিন পেদানি, পাশার ছালও তুলবে। তো এই কথাগুলা বহুবার বলেছি, আমার ভিডিও কন্টেন্টে অনেক কন্টেন্ট আছে যে দেখতে পারেন। আমি বলেছি যে তারেক জিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবে না, বরঞ্চ ও গলায় দড়ি দিয়ে আপনাদেরও লটকাবে, কিন্তু আপনারা তখন বিশ্বাস করেন নাই। অনেকেরই বলেছিলাম যে তারেক জিয়ার এক দাঁতের বুদ্ধি আওয়ামী লীগ নেতাদের নাই। আপনারা মনে করছেন যে আরে কি বলেন ভাই, আপনি এটা আপনারা কথা কইলেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, কোর্ট বিল্ডিংয়ে যখন যান না, ওই কোর্ট বিল্ডিংয়ে আম গাছ তলের কিছু লোক যারা টাইপ করে না, ওরা উকিলের চেয়ে ভালো লেখে। ম্যাক্সিমাম সময় দেখবেন যে উকিলটা একটা সামারি দেয়, ওরাই বাকিটা সাজায় দেয়, কারণ ওদের বুদ্ধি বোধ বেশি। তারেক জিয়া সেই জাতীয় লোক, আপনারা বিশ্বাস করেন না। এই যে এখন তারেক জিয়া, কেউ কি মনে করছেন আপনারা ইয়ের আগে, ইলেকশনের আগে তারেক জিয়া আপনার পৃথিবীর বিখ্যাত পত্রিকা টাইমস ম্যাগাজিন বা কিছু একটা, এমন কোন একটা ভাই সঠিক মনে নাই, সেখানে বলছিল যে আমরা নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করুক, এটা আমরা চাই না। কারণ হচ্ছে যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কালকে হয়তো আমার দল পড়বে। এগুলা শুনে আপনারা এত মজাদার হয়ে গেছিলেন যে আহা হা, তারেক ভাইয়া আসলে না জানি আওয়ামী লীগ আসবে, এটা মনে করেছিলেন। ইলেকশনের আগের দিন থেকে শুরু করে ইলেকশনের দিন পর্যন্ত বারবার 24 ঘন্টা ভিডিও লাইভ করেছিলাম। বারবার বলছিলাম যে আপনারা ভোট কেন্দ্রে যায়েন না, ভোট দিতে যায়েন না। তারপরও কি করছেন, অনেক নেতারা নিজেরাই তাদের কর্মীদেরকে বলছেন বিএনপিকে জিতাও, অমুক আসনে অমুক ভাইকে জিতাও। আপনারা বুঝেন নাই, যেসব নেতারা, যেসব কমিশনার, যেসব ইয়েরা বলেছিল, এরা সবাই নিজেদের ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য ওই সব নেতাদেরকে জিতে আনার জন্য বলছিল বিএনপির। কারণ ওদের সাথে বিএনপির একটা নেগোসিয়েশন আছে যে ভাই জাহান্নাম, আওয়ামী লীগের দরকার নাই, শেখ হাসিনাও দরকার নাই, আমার দরকার আমার ব্যবসা বাণিজ্য, আমার পয়সা করি, আমার ঘর বাড়ি বাঁচবে। সেইভাবেই বিএনপিরে বিভিন্ন জায়গায় এই সমস্ত কমিশনার, এই সমস্ত আওয়ামী লীগ নেতারা জিতে আনছিলেন। সেদিন বলার পরও আপনারা শুনেন না। এই যে এখন তারেক এটা হয়তো সংসদে তুলবে, আবার বলাও যায় না 12 তারিখের আগ পর্যন্ত, এখনো আরো 5-6 দিন, 7 দিন সময় আছে বা 10 দিন সময় আছে। এর ভিতরেও অনেক কিছু ঘটতে পারে, আসতেও পারে, এটা আইন নাও আসতে পারে। তবে আসবে, এটা ধরে নেন আপনি যে আসবেই, এই কাহিনীটা আসবেই। এবং এটা সংসদে বৈধতা তারেক জিয়া দিবে। তার কারণ তারেকও জানে, আমি বারবার বলছি যে তারেক খুব ভালো করে জানে যে আমাদেরকে ছেড়ে দিলে আমরা কাহাতক করিতে পারি, ইহা তারেক জানে। আর তারেক জানে বিধায় এই কাজটা তারেক করবে, এবং সে খুব সুচারুভাবে করবে, যেটা আপনারা কল্পনাও করেন নাই। এই যে ধরেন একটা জিনিস, সারা বাংলাদেশে এখন বিভিন্ন জিনিসপত্র নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। রাস্তায় তেল নাই, গাড়ি চলে না, হামের টিকা নাই, এই ব্যান্ডেজ নাই, চাউল নাই, ডাইল নেই, এগুলো নিয়ে ব্যাপক একটা গন্ডগোল আছে। এখন এই গন্ডগোলটা এমনভাবে হইতেছে যে সারা পৃথিবীতে মানুষ জানতেছে। অলরেডি ওয়ার্ল্ডের বিভিন্ন পত্রিকা বলতেছে যে মানে ইয়ে করবে, কি বলে, সর্বপ্রথম জ্বালানি মজুদ শেষ হবে বাংলাদেশের। সুতরাং এগুলো থেকে দৃষ্টি তো ফিরাইতে হবে।
এগুলো থেকে দৃষ্টি ফিরানোর জন্যই আজকের এই ঘোষণা যে আওয়ামী লীগ ব্যান্ডটা আসবে। এবং আজকের এই ব্যান্ডের পরে এখন আপনি দেখেন সারাদিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, কোনো ঘটনা নেই। সারাক্ষণ সবার ফেসবুকে মিনিমাম 10টা করে হলে স্ট্যাটাস আছে যে খাইতেছে, ধরছে, আওয়ামী লীগ শেষ, নিশ্চিহ্ন হয়ে যাবে, এগুলো নিয়ে আলোচনা, অন্য কোনো আলোচনা নাই। যতগুলো টিভি টক শো দেখবেন আজকে সব এখানে। কেউ আজকে থেকে আগামী এক সপ্তাহ কেউ আর বাংলাদেশের অন্য কোনো পরিস্থিতি নিয়ে চিন্তা করবে না। এটা হচ্ছে টেকনিক রাজনীতির, এটাই করে দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলে কি হবে? আমার মতে একটা জিনিস কি ভালো হবে, খুব ভালো হবে, যে ব্যান করে দেওয়া। এতে ভালো হবে কি জানেন? আওয়ামী লীগের ভিতরে যতগুলো যে হাইব্রিড আছে না, এগুলো সব দেখবেন যে আগামী 3 মাসের ভিতরে বিএমপিতে ফুল নিয়ে নিয়ে যোগদান করবে। আওয়ামী লীগ আরও বেশি পরিচ্ছন্ন হয়ে আসবে। এবং এইটা আওয়ামী লীগের জন্য একরকম ভালো। যারা আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, তারা ছাড়া বাকি আর সব এখন দেখবেন যে বিএমপি বা অন্য কোনো দলে যোগদান করবে। এটা আওয়ামী লীগের জন্য একরকম ভালো। আর এখন আমি বা আপনি, আমরা কি করব? আমরা তো আর কোনো নেতা বা বিশাল কোনো কিছু না। আমরা তো তৃণমূলের নর্মাল সমর্থক। আমরা তো আওয়ামী লীগের পক্ষে কথা বলি, কথা বলবো, হয়তো আজীবন কথা বলবো। এরপরও অনেকে হয়তো আপনাকে আমাকে জিজ্ঞেস করবে আইসা যে ভাই তুমি কোন ইউনিটের আওয়ামী লীগ, কোন আমলের আওয়ামী লীগ, কী করেছো আওয়ামী লীগের জন্য? কিন্তু এইসব লোকগুলো বুঝে না যে আমরা কিছুই করি নাই ভাই আওয়ামী লীগের জন্য, কিন্তু আমরা ভোটটা দিছি আওয়ামী লীগের। আমরা নৌকার বাইরে কোথাও ভোট দেই নেই। আমরা ওই যে নৌকা বাঁচানোর জন্য জামাত বিএনপিকে ভোট দিইনি, প্রয়োজনে ভোট কেন্দ্রেই যাইনি, ভোট দেইনি। তো এটা হচ্ছে যে আমাদের বেসিক সত্য, এটা হচ্ছে যে আমাদের বেসিক শক্তি। আমরা শেখ মুজিবের বাইরে কিছু চিন্তা করি না, আমরা শেখ হাসিনার পরে আর কিছু চিন্তা করি না। আমাদের কোনো মামা গ্রুপের দরকার নাই, ভাগ্নি গ্রুপেরও দরকার নাই। আমরাই শেখ হাসিনা, শেখ হাসিনাই আমাদের নেতা। এর বাইরে আমাদের কোনো চিন্তা নাই। বাংলাদেশের কোনো নেতারে, কোনো নেতাকে গুনার টাইম নেই। ওই যে একটা কথা বলে না, যে আপনি যখন ওই যে কোনো নিষিদ্ধ পল্লীতে যাবেন, তখন আপনি জানেন না যে কার এইডস আছে আর নাই, যার কারণে আপনি তাদের সাথে ওই শারীরিক সম্পর্কের প্রোটেকশন নেই, যে মানে কন্ডম নেয় বা এইরকম নেই। বাংলাদেশের কোনো নেতারে প্রোটেকশন তো দূরের কথা, কম্বল না, যদি বলে বস্তা দিয়েও বাইন্ধা দেন তাও টাইম নেই। শেখ হাসিনার বাইরে আর কারো জন্য কোনো টাইম নেই, কোনো ইয়েও নেই। কোনো নেতাও মানে না, কারোর মানে না, শেখ হাসিনা মানি। এরপর আর কি হবে? সুতরাং যেই কথাটাই বলছে যে এই নিষেধাজ্ঞা, এটা আমি বারবার আগেও বলছিলাম, এখনো বলি, তারেক এটা করবে, এটা জানা ছিল। এটা জানা ছিল যে তারেক এটা করবে। এর বাইরে তারেক যাবে না, কারণ তারেকের অভিজ্ঞতা আছে 96 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কিভাবে আওয়ামী লীগ খালেদা জিয়াকে ফেলে দিয়েছিল, 2006-এ কিভাবে লগি বইটা দিয়া আপনার তারেককে বা তারেকের পুরা ফ্যামিলি খালেদা জিয়াকে ফেলে দেওয়া হয়েছিল, এগুলো তারেক জানে। যার কারণেই তারেক এটা করবে। এখন আবার আপনারা হঠাৎ করে ছিলেন লগি বইটা জোগাড় করো, তারেককে সায়স্তা করে, এটা ছিলেন না, কারণ এখন আর লগি বইটার যুগ নাই। এখন আছে স্নাইপার রাইফেলের যুগ। এখন 1,500 মিটার দূর থেকে কিভাবে ফেলে সেই যুগ। এখন 2,000-3,000 মিটার দূর থেকে কিভাবে ফেলে দিতে হয়, ওই যে 24শে আগস্ট, এই 24শে আগস্ট বলছি, এই জুলাই আগস্টে সে গণ আন্দোলন দেখছেন তো, 1,000 মিটার, 1,500, 3,000 মিটার দূর থেকে কীভাবে ফেলে দিছে। এখন স্নাইপারের যুগ, এখন ওগুলার যুগ। লগি বইটার এখন আর যুগ নাই। সুতরাং কেউ যদি স্বপ্ন দেখেন যে লগি বইটা দিয়ে হবে, না না না, সবসময় মডার্ন হয়, সব কিছুতে মডার্নিজম আসে। যেমন একসময় 91-96 সেই চিন্তা করতে পারেন। এরপর 2001, 2000, 2001 পর্যন্ত, 96, 2001 পর্যন্ত এটা চিন্তা করতে পারেন। 2001-এর পরের অ্যাকশনটা চিন্তা করতে পারেন, 2008-এর পরের অ্যাকশনটা চিন্তা করতে পারেন। এক এক সময় এটার মাত্রা হেভি হয়েছে। এক সময় বাটন ফোন ব্যবহার করতেন, এখন আপনারা আইফোন ব্যবহার করেন। সুতরাং ওই যে যদি মনে করেন যে সেই বাটন ফোনের মতন আমরা রিমোট চেপ দিব আর সব হয়ে যাবে, সেটা না। এখন আরও উন্নত হইতে হবে। লগি বইটা দেওয়া হবে না, এখন লাগবে অন্য জিনিস। এবং সেটা কিভাবে কি করবে সময় হয়তো বলে দিবে, সময়। সুতরাং এই মুহূর্তে আমি একটা কথাই বলবো, এখনও সময় আছে, ঐক্যের দরকার প্রচণ্ড। সবার সাথে সবার ঐক্যের দরকার, গুতাগুতি বাদ দিয়ে ঐক্যের দরকার। ঐক্য হইলে তবে হ্যাঁ, দুষ্কৃতকারীরা যাতে আপনার আশপাশে ভিড়তে না পারে। আপনার যারা ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে,
তারা যাতে আপনার কাছে ভিড়তে না পারে। রিফাইন্ড আওয়ামী লীগ ল্যাংটা করে দেন, কোনো সমস্যা নেই। ওদের সাথে গ্রুপিংয়েও কি আর নন গ্রুপিংও কি, সব একই, ওদেরও বাদ দেন। হ্যাঁ, তবে যারা জননেত্রী শেখ হাসিনাকে মানেন তারা ছাড়া বাকি সব বয়কট করেন। পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান অতি সম্প্রতি ভারত সফর করে এসেছেন। তার সফরকে কেন্দ্র করে সরকারের ভিতর এক ধরনের উত্তেজনা ছিল এবং আমাদের দেশে যারা রাজনীতি সচেতন ব্যক্তি তার অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আসলে এই সফরে বাংলাদেশ কি পাবে, ভারত কি পাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কে টানাপোড়েন চলছিল শেখ হাসিনার পতনের পর, সেটির কোনো দফারফা হবে কিনা এবং এই সফরের মাধ্যমে ভারত বাংলাদেশের সঙ্গে আসলে কি সম্পর্ক স্থাপন করতে চায়, শেখ হাসিনার ভবিষ্যৎ কি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, সেই বিষয়গুলো নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তারা রীতিমতো হতাশ হয়েছেন। এর কারণ হলো যে সফরটি হয়েছে সেই সফরটি একেবারে গতানুগতিক। এটিকে আমরা অনেকটা স্যাটায়ার করে বলতে পারি আনাকুম জানাকুম। তার যাওয়ার দরকার ছিল, তিনি গিয়েছেন, আর তার সফর শেষ করে বাংলাদেশে আসার দরকার ছিল, তিনি এসে গেছেন। এর বাইরে কিছু বোগাস কথাবার্তা শুনতে পাচ্ছি। এই সফরে যারা সঙ্গী ছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে শেখ হাসিনার অপাঙ্ক্তেয়, এটা নিয়ে আলোচনা করার মতো কিছু নেই। নো মোর শেখ হাসিনা, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কোনো গ্রহণযোগ্যতা, কার্যকারিতা কোনো কিছুই নেই, এটা কেউ কেউ বলার চেষ্টা করছেন। এরপর অনেকে বলার চেষ্টা করছেন যে পররাষ্ট্রমন্ত্রীর সফরের পরই জনাব তারেক রহমান সাহেব তার প্রথম যে ঐতিহাসিক বিদেশ সফর সেটি তিনি ভারত দ্বারা শুরু করবেন। তো এটি নিয়ে যখন একেবারে ফেসবুকে বা সামাজিক মাধ্যমগুলোতে নানা রকম বিতর্ক তৈরি হলো, তখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে না, এটা মিথ্যা কথা এবং এই ধরনের কোনো সম্ভাবনা তৈরি হয়নি বা এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার এখনো পর্যন্ত নেয়নি। ভারত ভিসা বন্ধ করে রেখেছিল, বলা হচ্ছে যে ভারত ভিসা দেবে কন্ডিশনালি, যারা চিকিৎসা করার জন্য ভারত যেতে চায় সেই মেডিকেল ভিসা ভারত দেবে। কিন্তু এখনও পর্যন্ত এই খলিলুর রহমান সাহেব ফিরে আসার পর থেকে এখন পর্যন্ত ভারত যে বাংলাদেশকে ভিসা দিচ্ছে এটা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যাদের খুব ভালো চ্যানেল আছে, সম্পর্ক আছে, ভারতীয় দূতাবাসের সাথে সম্পর্ক আছে, তারা অনেকে যাচ্ছেন চিকিৎসা করার জন্য। আর বেশিরভাগ মানুষ যারা ফ্রিকুয়েন্টলি ভারত ট্রাভেল করতেন তারা অনেকে যাচ্ছে না। আওয়ামী লীগের লোকও যাচ্ছে না, বিএনপির লোকও যাচ্ছে না। এর কারণ হলো কলকাতা, দিল্লি, আগ্রা, তারপর কাশ্মীর, এরপরে আজমির, এ সকল এলাকায় এখন বাঙালিরা, আওয়ামী লীগের লোকজন গিজ করছে। তো ধরুন কোনো একজন লোক তার নিতান্ত প্রয়োজনে সে কলকাতায় গেল, বা ধরেন আমি গেলাম, আমার কলকাতা যাওয়াটাই খুব প্রয়োজন দীর্ঘদিন ধরে। আমি 2018 সন থেকেই আসলে চিন্তা করছি আমি একবার একটু কলকাতাতে যাব, কিন্তু যাওয়া হয়নি। আগের আমলে যাওয়া হয়নি যে এয়ারপোর্টে গেলে শেখ হাসিনার লোকজন বাধা দিতে পারে, এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে। তো তখন সবাই লোকজন মনে করবে যে গোলাম মোল্লা রনির আসলে কোনো ক্ষমতা নেই, সরকারের সাথে তার সম্পর্ক অহিনুকূল সম্পর্ক, কাজেই তাকে একটা চাপ দিয়ে আসি, যাও। তো ওই ভয়ে আমি আসলে এয়ারপোর্টে 2018 সনের পরে একবার বোধহয় 16 বা 17 সনে উমরা করার জন্য দেশের বাড়ি গিয়েছিলাম। এরপরে আমি আসলে আর কখনো বাইরে যাইনি, এই এয়ারপোর্টে হেনস্থার ভয়ে। এতে করে কি হলো, আমার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে। আর আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি হওয়া মানে এখন আমার যতটা না ক্ষতি, তার চেয়ে দেশের ক্ষয়ক্ষতি। এর কারণ হলো আমার এই ক্ষুদ্র জীবনে ব্যক্তিগতভাবে দুটো ডাল ভাত খাওয়ার জন্য যতটুকু সংস্থান দরকার সেটা তো আমার হয়ে গেছে। এখন আমি যা কিছু করব বা করতাম ব্যবসার জন্য, রাজনীতির জন্য, জাস্ট টু কন্ট্রিবিউট দ্য নেশন, ঠিক সেই জায়গাটা আপনি গিয়ে দেখুন এয়ারপোর্টে যে হেনস্থা হওয়ার ভয়, সেই ভয়ের কারণে আমার সেই ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জিনিসই মাইনাসে চলে আসছে। 2 নম্বর হলো যে এখন যাচ্ছি না। যেমন আমার পাকিস্তান যাওয়ার খুব শখ ছিল এবং এখনও আছে, পাকিস্তান যাওয়ার শখ আছে, কিন্তু আওয়ামী লীগ জামানাতে কখনো পাকিস্তান যেতে পারিনি। বা ইরান যাওয়ার খুব শখ ছিল, যেতে পারিনি। ইরান গেলে আমেরিকার রাগ হবে,
পাকিস্তান গেলে আওয়ামী লীগ রাগ হবে, এসে সেই ডিবি অফিসে ডাকাডাকি করতে পারে, নানা যন্ত্রণায়। কিন্তু অসাধারণ সুন্দর একটা দেশ আমার দেখা হয়নি পাকিস্তান। এরপর এই যে কলকাতার কথা যেটা বলছিলাম, কলকাতা যাওয়ার আমার একটা খুব শখ। আমার একটা খুব মানে ছোট ছোট দুটো জিনিস আমার খুব কেনার ইচ্ছা। সেটা হলো, বলি আপনাদেরকে, একটা ভালো কাশ্মীরি শাল, নিজের পছন্দ মতো, মানে এই আমাদের বাংলাদেশে যা পাওয়া যায়, ইন্টারনেটে যা পাওয়া যায়, এটা না, আমার পছন্দ মতো একেবারে ঘুরে 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 একটা শাল কেনার আমার খুব ইচ্ছা। আমি কয়েকটা শাল কিনেছি, কিন্তু আমার ঠিক শেষ পর্যন্ত পছন্দ হয়নি। আরেকটা হলো, আমার একটা ভালো লাঠি কেনার খুব ইচ্ছা। আগে দেখেন ওই যে একটা জমিদারি একটা লাঠি থাকে, ওরকম আমি তুরস্কে গিয়ে খুঁজেছি, মক্কাতে খুঁজেছি, তারপরে মিশরে তন্ন তন্ন করে খুঁজেছি। এখন আমার ইচ্ছা যে কলকাতাতে বিভিন্ন যে জায়গা আছে যেখানে ব্রিটিশ জমানার অনেক পুরনো লাঠি পাওয়া যায়, কোনোটা হয়তো হাতের দাঁতের তৈরি, কোনোটা হয়তো কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, কোনোটা হয়তো কোনো দামি কাঠ দিয়ে তৈরি, এরকম অ্যান্টিক একটা লাঠি হাতে সবসময় থাকবে, বয়স হয়ে গেছে, এরকম একটা কেনার খুব শখ। এখন দেখা একটা নিষ্পাপ, মানে আমার এই বয়সে এটা কোনো কস্টলি কোনো জিনিস নয়, কিন্তু এটা আমার খুব শখ, কিন্তু আমি যেতে পারছি না। কেন যেতে পারছি না? যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আওয়ামী লীগের অনেকের সাথে দেখা হবে, অনেকে ছবি তুলবে, অনেক কথাবার্তা হবে। এখন তাদের সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে। তো আমার সঙ্গে যদি জাহাঙ্গীর কবির নানক সাহেবের দেখা হয়, তারপরে অন্যান্য যে সকল শীর্ষ নেতা সেখানে রয়েছেন, আসাদুজ্জামান খান কামালের দেখা হয়, সবাই বলে হায় হায় হায়, বাংলাদেশ থেকে গোলাম মোল্লা রনি গেছে এই কলকাতাতে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করার জন্য। ইটস ভ্যারি ব্যাড। এই ভয়ে আমি আর এখন সেখানে যেতে পারছি না। এরকম বহু মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছে না। এমনকি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন এভাবে ভয় পাচ্ছে যে যদি হাসপাতালে গিয়ে কারোর সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে তো বাংলাদেশে আসলে মানে ডলা খেতে হবে, ইত্যাদি ইত্যাদি নানা কারণে। তো এই যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের আপনি গিয়ে ধরুন একটা সেন্সিটিভ সম্পর্ক, বা ওখানে আওয়ামী লীগের লোকজন আছে, সেই কারণে একটা সেন্সিটিভনেস তৈরি হয়ে গেছে এদেশের মানুষের মধ্যে। এটি দীর্ঘমেয়াদে আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। সেই ক্ষতির থেকে রেহাই পাওয়ার জন্যে অনেকে আশা করেছিল যে খলিলুর রহমান সাহেবের ভারত সফরের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা সুরাহা হবে, বিএনপি আওয়ামী লীগের সম্পর্কে একটা সুরাহা হবে, রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা, সেটা যে কোনো পর্যায়ে হোক, যে কোনোভাবে হোক, এটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু বাস্তবে আমরা গিয়ে দেখলাম যে ভারতের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। এখানে জনাব খলিলুর রহমান সাহেব গিয়েছেন, যদি তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা দেখা হতো, ইভেন তার সঙ্গে যদি শেখ হাসিনার দেখা হতো, তার সঙ্গে অজিত দোভালের দেখা হতো, তার সঙ্গে অমিত শাহের দেখা হতো, ওখানকার যারা পলিটিক্যাল যে সকল সাউথ ব্লক রয়েছে, নর্থ ব্লক রয়েছে, তাদের সঙ্গে তার দেখা হতো, কিংবা নর্থ ইস্ট যে ব্লকের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, এমনকি মমতা ব্যানার্জির সঙ্গে যদি খলিলুর রহমান সাহেবের কথা হতো, তাহলে মনে হতো যে রাজনীতির ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কের যে বরফ, সেই বরফ গলছে। কিন্তু সেটা না করে তিনি যখন ভারত সফর করছিলেন, তখন বাংলাদেশের ডক্টর শিরীন শারমিন চৌধুরী তাকে গ্রেপ্তার করা হলো। তিনি যখন ভারত সফর করছিলেন, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল পার্লামেন্টে। তিনি যখন ভারত সফর করছিলেন, ঠিক সেই সময়টিতে ১/১১ যে কুশীলব, তাদেরকে নিয়ে সরকারি যে সকল প্রোপাগান্ডা মেশিন রয়েছে, সেখানে সঙ্গতিকরণে এমন সব কথাবার্তা বলা হচ্ছিল যেটির দায় দায়িত্ব ভারতের উপর আসে। এর কারণে আমরা সবাই জানি যে ১/১১ যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, তার পেছনে ভারতের একটা বিরাট হাত ছিল। ১/১১ যারা কুশীলব রয়েছে, তাদের সবাইকে ভারতের হুকুমে বা ভারতের পরামর্শে শেখ হাসিনা সরকার সেফ এক্সিট দিয়েছিল। তো এই জিনিসগুলো নিয়ে যখন ঠিক এই মুহূর্তে নড়াচড়া হচ্ছে, তখন নিশ্চিতভাবে আমরা ধরে নেই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে বরফ, এটা গলেনি, বরং বরফ আরও জমাট বেঁধেছে, সম্পর্ক আরও দুর্বোধ্য হয়ে পড়েছে। তার প্রেক্ষিতে ভারতীয় পত্রপত্রিকাগুলো আবার নতুন করে
বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেভাবে লেগেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে সকল দুর্নাম বদনাম তারা ভারতীয় পত্রপত্রিকা ছাপিয়েছিল, তাকে মিয়া ইউনূস নাম দিয়েছিল। আপনারা জানেন যে বিখ্যাত একজন পর্ন স্টার আছে মিয়া খলিফা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কিন্তু ভারতীয় পত্রপত্রিকা তাকে কেউ কেউ বলতো মোহাম্মদ ইউনূস। তো মোহাম্মদ ইউনূস এই কথা বলে একই সঙ্গে তারা দুটো বিষয় ইন্ডিকেট করত, আমি এটার বেশি আর বলতে পারবো না। আরেক গ্রুপ তারা বলতো মিয়া ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়া নামটি যায় না, তো যখনই তারা মিয়া ইউনূস বলতেন তখনই সঙ্গে সঙ্গে সেখানে তাকে অশ্লীলতা অশ্রাব্যতার সঙ্গে জড়িয়ে দেওয়া হতো। তো এই যে ধারাবাহিকতা, সেটা নির্বাচনের পরে এখন পর্যন্ত মোটামুটি ভারতীয় পত্রপত্রিকা বিএনপির ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেনি। কিন্তু ভারতীয় সোশ্যাল মিডিয়া, যারা সোশ্যাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সার, তারা আবার সেই পুরনো যে রোগগুলো, সেই রোগগুলো তাদেরকে পেয়ে বসেছে। তারা বিএনপির বদনাম শুরু করেছে। এই বিএনপির আমলে মৌলবাদ অতীতকালে যেভাবে নাড়াচাড়া দিয়েছিল, আবার সেই মৌলবাদ নাড়াচাড়া দিচ্ছে। আবার মাজার ভাঙা হচ্ছে, আবার পীরদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। আবার নর্থ ইস্ট, যে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্য সমূহ রয়েছে, সেখানে যে সকল বিদ্রোহী গ্রুপ রয়েছে, নাগা বিদ্রোহী রয়েছে, সাঁওতাল বিদ্রোহী রয়েছে, সেখানে উলফারা আছে, এমনকি সেখানে রোহিঙ্গারা পর্যন্ত আছে এই নর্থ ইস্ট গ্রুপের সাথে মিলিয়ে। এবং সেইগুলোকে বাংলাদেশ বা বর্তমান সরকার ভবিষ্যতে যে তাদেরকে প্রিভিলেজ দেবে না, পাত্তা দেবে না, বা তাদেরকে নির্মূল করার ব্যাপারে ভারতকে সহযোগিতা করবে শেখ হাসিনার মতো, এরকম কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছেন না। বরং তারা তারেক রহমান সাহেবের সেই যে অতীত রেকর্ড, সেই অতীত রেকর্ডকে নিয়ে তারা টানাটানি করার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে তাদের সঙ্গে আবার আমেরিকার যে বন্ধুত্ব, পুরনো বন্ধুত্ব, সেটা আবার নতুন করে চালু হয়ে গেছে।